স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। দর্শক, আপনাদের সাথে আছি আমি জুনায়েদ তালুকদার। এই মুহূর্তে ভোটের মাঠে উত্তাপ বিরাজ করছে। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মাঠে আছে। জামায়াত অন্যান্য ইসলামী দলগুলো নিয়ে এই মুহূর্তে মাঠে আন্দোলন সমাবেশ করছে এবং আজকে প্রধান উপদেষ্টার কাছে তাদের স্মারকলিপি দিয়েছে 5টি তাদের দাবি নিয়ে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গণভোট জাতীয় নির্বাচনের আগেই হতে হবে, পিআর পদ্ধতির বাস্তবায়ন চায় তারা উচ্চকক্ষে এবং নিম্নকক্ষে দুই কক্ষেই। একই সাথে তারা জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছে, আরও দুটি তাদের এজেন্ডা আছে। এবং বিএনপি বলছে, বিএনপির মহাসচিব বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট করতে দেয়া হবে না। এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো বিভিন্ন বিষয় নিয়ে এই মুহূর্তে মাঠে আছেন। একই সাথে সরকারের কাছে জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে যে সুপারিশ করা হয়েছিল, সেই সুপারিশের পর সরকার বলেছিল যে রাজনৈতিক দলগুলো তারা নিজেদের মধ্যে আলোচনা করে 7 দিনের মধ্যে যদি তাদের সবাই মিলে ঐক্যমত্য না হয়ে কোনো সমাধান দিতে না পারে, তাহলে সরকার তাদের মতো করে সিদ্ধান্তগুলো নিয়ে নেবে কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং গণভোট কোন সময় হবে। সেটার আজকে 4 দিন পার হয়ে গিয়েছে, হয়তো আর 3 দিন হাতে আছে। কি হবে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় ভোটের মাঠে উত্তাপ। এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন। আমার পাশেই আছেন মীর নেওয়াজ আলী নেওয়াজ, যুব বিষয়ক সহ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। এবং আমার পাশে আছেন সালেউদ্দিন সিফাত, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আমরা মূল আলোচনায় যাব। তার আগে আজকের বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামগুলো দেখে আসতে চাই। গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। উপদেষ্টা পরিষদে গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ অনুমোদন। 4 মাসে শেষ করতে হবে বিচার। অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী ও তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচনের পথে দেশ ধোঁয়াশায়। জুলাই সনদের বাস্তবায়ন, গণভোটের সিদ্ধান্ত দলগুলোর উপর চাপিয়ে সুবিধাজনক অবস্থানে সরকার। নির্বাচনের দিনই গণভোট হতে হবে মন্তব্য মির্জা ফখরুলের। সংস্কার নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে হতে হবে না। নির্বাচনের আগেই গণভোট চায় ইসলামী 8 দল। সোমবারের মধ্যে তারিখ ঘোষণার দাবি। নির্বাচনে 9টি দলের সাথে জোটের ইঙ্গিত এনসিপির। এবং রাজনৈতিক দলগুলোর প্রার্থী বাছাইয়ের স্বচ্ছতার অভাব, আইআরআই এর পর্যবেক্ষণ। সংখ্যালঘুরা ভোট দিয়ে সবাই নিরাপদে বাড়ি ফিরতে পারবে, আশ্বস্ত করেছেন সিইসি। দর্শক, শিরোনামগুলো শুনছিলেন। আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা মন্তব্য করে আমাদের সাথেই থাকুন। প্রথমেই সালেউদ্দিন সিফাত, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই মুহূর্তে জামায়াত ইসলাম বিভিন্ন রাজনৈতিক দলগুলো নিয়ে, ইসলামিক রাজনৈতিক দলগুলো নিয়ে মাঠে আছে। তারা আন্দোলন করছেন। আজকে তারা স্মারকলিপি দিয়েছেন তাদের 5টি দাবি নিয়ে এবং তারা একই সাথে বলেছেন যে কোনোভাবেই যদি আমাদের দাবিগুলো মানা না হয় তাহলে 10 তারিখ পর্যন্ত তারা তাদের আলটিমেটাম দিয়েছেন। এরপরে 11 তারিখে বিশাল গণজমায়েত হবে ঢাকায় এবং পরিস্থিতি অন্যদিকে যেতে পারে, সেজন্য সরকারকেই দায় নিতে হবে। আসলে এই সময় এসে যখন আমরা দেখছি যে মোটামুটি ভোটের মাঠ তৈরি হয়ে গেছে বাংলাদেশে, সবাই ভোটের দিকে। আপনারা হয়তো এর মধ্যেই আপনাদের নমিনেশন পেপার কেনার বিষয় একটা বলেছেন যে বিক্রি শুরু করবেন এর মধ্যে, এবং অনেকেই সম্ভাব্য আমরা দেখছি যে কারা কোথায় ইলেকশন করবেন, যদিও এখনো আপনাদের দল থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এই সময় এসে আসলে জামায়াতের এই আন্দোলনকে কিভাবে দেখছেন? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনার মাধ্যমে বৈশাখী টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং আমার পাশে উপবিষ্ট আমার যে সহ আলোচক আছেন তাকে আমার সালাম ও শুভেচ্ছা। একটা বিষয় হচ্ছে, নির্বাচনমুখী চিন্তাভাবনা সকল রাজনৈতিক দলেরই আছে। আপনি যাদের কথা বলছেন, জামায়াতে ইসলামী বা ইসলামী ঐক্য বা অন্যান্য যে আন্দোলন সহ যারা আছে আর কি এই ঐক্য জোটে, তারাও কিন্তু আসলে নির্বাচনমুখী। আমি দেখতে পাচ্ছি যে জামাতে ইসলামী বরং সবার আগেই মূলত তারা তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে, এরপর বিএনপি থেকে এসেছে। আমাদেরটা হয়তো শীঘ্রই আমরা প্রকাশ করে দেব। তো ফলে নির্বাচনের জন্য সবার এক ধরনের প্রস্তুতি, সবার এক ধরনের প্রায়োগিকতা, সবাই সবার মতো করে ফিল্ড টেস্টটা করছে।
তবে আমি যেটা মনে করি আমাদের যেটা চিন্তা ভাবনার জায়গা সেটা হচ্ছে যে সংস্কার প্রক্রিয়া যেটা আমরা ঐক্যমত কমিশনে করেছি প্রত্যেকটা রাজনৈতিক দলের সমন্বয়ে, প্রত্যেকটা রাজনৈতিক দলের উদ্যোগে এবং তাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনে, সেখানে বিএনপিও ছিল, সেই প্রক্রিয়াটা আমরা যদি একটা পরিণতির দিকে নিয়ে যেতে না পারি, যেটাকে আমরা বলছি কার্যকর পরিণতি, শুধু পরিণতি না, অর্থাৎ সেটাকে আপনি বাস্তবায়ন করা এবং সেটা এমনভাবে বাস্তবায়ন করা যাতে করে পরবর্তী সংসদ যখন আসবে তখন যে কোনো একজন লয়ার যাতে তুড়ি মেরে উড়িয়ে দিতে না পারে। আপনি জাস্ট কোর্টের কাছে গেলেন, কোর্টের কাছে গিয়ে বললেন যে এই দেখেন এই যা যা আমরা সংস্কার করেছি এগুলো তো সংবিধানের মৌলিক যে স্ট্রাকচার, মৌলিক যে কাঠামো, বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন পরিপন্থী, সুতরাং আপনি এগুলোকে বদলে দেন এবং কনস্টিটিউশন আগে যেটা আছে সেটা রাখতে হবে, যাতে করে কোনো কোর্ট এসে সেটাকে আবার আগের মতো করে যে আমরা সংস্কার এত কিছু করলাম সেটাকে যাতে আবার বদলাতে না পারে, সেই কারণে আমাদের একটা সলিড ভিত্তি দেওয়া প্রয়োজন। তো এই কারণে আমরা বারবার বলছি যে নির্বাচনের পূর্বে আপনাকে অবশ্যই জুলাই সনদের বাস্তবায়ন আদেশটা জারি করতে হবে। এইটা নিয়ে আমাদের প্রাইম কনসার্ন, আমাদের দলের পার্টি পজিশন হচ্ছে এইটা। এবং অ্যাট দ্য সেম টাইম এই যে সংস্কার প্রক্রিয়াগুলো যেগুলো হয়েছে, গণভোট, তারপর হচ্ছে আমরা নির্বাচনে যাব, আদেশ জারি কি করবে? আদেশের ক্ষেত্রে আমরা অবশ্যই বলেছি এটা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে করতে হবে। এবং অনেকেই তো বলছেন যে প্রধান উপদেষ্টা আদেশ, সেটা আমরা দেখেছি, অনেকেই বলছেন, বিশেষজ্ঞ জনেরা, আমি কোট আনকোট করতেছি, তারা খুব বিশেষজ্ঞ, এত বেশি বিশেষজ্ঞ যে তাদেরকে আমরা বিগত যে এই রেজিমটাতে আমরা যখন এরকম গুম খুন দেখেছি যেখানে সাংবিধানিক স্বৈরতন্ত্রের জন্ম হয়েছে, তাদেরকে এটা নিয়ে কোনো কথাবার্তা বলতে দেখি নাই। আজকে আমাদের আরেকজন এরকম বিদগ্ধ বিশেষজ্ঞ আলোচক বলেছেন যে সংবিধানেরকে দোষ দেওয়াটা থামাইতে হবে, সংবিধানকে দোষ দেওয়ার প্রবণতা থামাইতে হবে। কেন ভাই? সংবিধান কি মানে মহাগ্রন্থ কোনো কিছু নাকি? সংবিধান হচ্ছে একটা সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড ইট ক্যান বি চেঞ্জড। আপনি সিটিজেন যদি বলে যে এটাকে চেঞ্জ করা যাবে, আপনাকে অবশ্যই চেঞ্জ করতে হবে। এটা এরকম না যে এটা মহাগ্রন্থ আসমান থেকে নাজিল হয়েছে, এটা আপনি আর পরিবর্তন করতে পারবেন না। আমরা সংবিধানকে এরকম কিছু মনে করি না। আরেকজন বিশেষজ্ঞ বিদগ্ধ পণ্ডিত আজকে বললেন যে মুক্তিযুদ্ধ আর সংবিধানকে এক করে দেখছেন। মুক্তিযুদ্ধ আর সংবিধান কখনো এক না। আপনার স্বাধীনতা যুদ্ধ হয়েছে 3টা মূলনীতির উপর ভিত্তি করে, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। আর এই মুক্তিযুদ্ধের মূলনীতির বিরুদ্ধে প্রথম যে প্রতিবিপ্লব, প্রথম যে কু, সেটা হয়েছে আপনার সংবিধানের মধ্য দিয়ে, 72 সালের সংবিধানের মধ্য দিয়ে। কারণ 72 সালের সংবিধান হচ্ছে মুজিববাদের মূলনীতি। আপনি চিন্তা করতে পারেন যে একটা রাষ্ট্রের মূলনীতি হয়ে গেছে একটা দলের মূলনীতি, আওয়ামী লীগের মূলনীতি হয়ে গেছে একটা রাষ্ট্রের মূলনীতি। আমাদের উপর তো এই জুলুমটা করা হয়েছে। এই জুলুমের সময় বিশেষজ্ঞরা কি কোনো কথাবার্তা বলেছেন? কোনো কথাবার্তা বলেন নাই। এখন তাদের খুব মনে হচ্ছে যে সংবিধানের একটা নস্টালজি তাদের জেগে উঠেছে, সংবিধান প্রীতি জেগে উঠেছে তাদের। তো এই ব্যাপারে আমরা বারবার বলেছি যে সংবিধানটা, এই যে নতুন যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা, সেটা জারি করবে হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কেন? এইটার এক ধরনের ব্যাখ্যা হচ্ছে এইটা যে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু অভ্যুত্থানের সরকারের প্রধান, সেহেতু তার একটা লেজিটিমেসি আছে যেটা তিনি ড্র করতে পারবেন অভ্যুত্থান থেকে, যেটা আবার প্রধান আমাদের যে রাষ্ট্রপতি আছে, রাষ্ট্রের যে প্রধান, তার ক্ষেত্রে সেটা হবে না, কারণ তিনি পুরনো বন্দোবস্তেরই অংশ, পুরনো ব্যবস্থারই অংশ। এটা হচ্ছে আপনার সাধারণ আলোচনা, কিন্তু এক্সিস্টিং, অফকোর্স এক্সিস্টিং, এটা হচ্ছে সাধারণ আলোচনা। কিন্তু আর একটা লিগ্যাল নুয়ান্সের জায়গা আছে, সেটা হচ্ছে যে কোনো সময় এই ধরনের যে আদেশ জারি করেন কে? ধরেন আপনি যে আমাদেরকে এখন বলে অনেকে যে দেখেন 1972 সালে যে এই অর্ডার হয়েছে বা অমুক সালে যে অর্ডারটা হয়েছে, এই অর্ডারটা তো রাষ্ট্রপতি দিয়েছিল। যখন গভর্নমেন্টটা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট, তখন তো ওই প্রধানটাকে, সরকারের প্রধানটাকে তখন প্রেসিডেন্ট, তো উনিই তো দিবে। যখন আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, সেখানে প্রধানকে প্রেসিডেন্ট, তাদের প্রেসিডেন্টই তো দিবে। এখন কি আপনার প্রেসিডেন্সিয়াল সিস্টেমের গভর্নমেন্ট চলছে? নো, এখন তো আপনার উপদেষ্টা শাসিত সরকার। এখানে প্রধানকে, প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তো আপনি জুরিসপ্রুডেন্সিয়ালি স্পিকিং আপনার প্রধান উপদেষ্টা সাথে অন্য কারো দেওয়ার কোনো অপশন নাই। তো এই জায়গা থেকে আমরা বারবার বলছি, এটা লিগ্যাল জায়গাটাও আছে, জুরিসপ্রুডেন্সিয়াল এটা স্ট্রং একটা আর্গুমেন্ট আছে। সেই জায়গাতে আমরা বলছি আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা হইতে হবে, সেটার অধীনে গণভোট হবে। এখন গণভোট নিয়ে জামাত বিএনপির মাঝে এক ধরনের রেষারেষি হচ্ছে যে বিএনপি বলছে যে এটা নির্বাচনের দিন হইতে হবে, জামাত বলছে যে না এটা নির্বাচনের আগে হইতে হবে। আমাদের এখানে কোনো ফ্লেক্সিবল জায়গা আছে না, আমাদের কোনো কনফ্লিক্ট নেই। কারণ আমার ইস্যুটা হচ্ছে ভাই আপনারা এটা বাস্তবায়ন করতে হবে, কিন্তু আপনি আগে করবেন না পরে করবেন সেটা আপনাদের বিষয়, আপনারা চিন্তা করেন। এখন যে আন্দোলন সংগ্রাম এবং আমরা সব সময় বিভিন্ন ইউটিউব এবং ফেসবুকে যে ধরনের আলোচনা দেখি, তাতে মনে হয় যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কোনো সুযোগ নেই ফেব্রুয়ারিতে। এবং সেটাতে এই কারণে যদি আরো কিছু কোনো পরিস্থিতি তৈরি হয়, যেমন তারা 11 তারিখে বিশাল সমাবেশ করবে, সেই ক্ষেত্রে কি নির্বাচনটা আরো বেশি অনিশ্চিত হবে? আমার কাছে যেটা মনে হচ্ছে যে নির্বাচন অনিশ্চিত হওয়ার সুযোগ নাই। নির্বাচন বাংলাদেশে হবে এবং নির্বাচনের মধ্যে একটা গণতান্ত্রিক ব্যবস্থার রূপান্তর হবে। আমাদেরকে বিভিন্ন জন চেষ্টা করেছে
ট্যাগ করার বা আমাদেরকে একটা ফ্রেম করা যে আমরা নির্বাচন বিরোধী, অথচ আমরা প্রথম থেকেই আপনার নির্বাচন কমিশন কিভাবে চলা উচিত, প্রতীক নিয়ে, দল নিয়ে আমাদের সবচেয়ে বেশি কনসার্ন ছিল। রাদার আমাদেরকে বরং নির্বাচন কমিশন নির্বাচনমুখী হওয়ার দিকে তারা আমাদেরকে একটু টেনে ধরেছে। বরং আপনি দেখেছেন তারা সর্বশেষ শাপলাকলি আমাদেরকে প্রতীক বরাদ্দ দিয়েছে, কিন্তু যে শাপলাকলি দিতে পারে সে শাপলাও দিতে পারতো। আচ্ছা, এটা একটা বিষয়। আরেকটা যেটা আপনি বলেছেন যে ওই কোনো নির্বাচন নিয়ে বাধা আসতে পারে কিনা, আসলে এখানে সংস্কার ইস্যু নিয়ে আমি যেটা বুঝি, আমাদের যে ইসলামপন্থী দলগুলো আছে বা আমাদের ক্ষেত্রেও সংস্কার ইস্যুতে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, তারা কি আসলে স্ট্রিক্ট অবস্থানে যাবে কিনা বাস্তবায়নের ক্ষেত্রে, এটা নিয়ে আমাদের সন্দেহ সংশয়ের অবকাশ এখনো রয়ে গেছে। আজকে আমি কিছুক্ষণ আগে আমির খসরু সাহেবের একটা দেখলাম, মন্তব্য দেখলাম যে ঐকমত্য কমিশনে কি হয়েছে না হয়েছে এটা ডাজেন্ট ম্যাটার, আমরা আসলে ক্ষমতায় আসলে আমরা এভাবে করবো। তো ফলে হয়তো ওনারা সংস্কারপন্থী না হলে তো আর সালাউদ্দিন আহমেদ সাহেবকে ওখানে ঐকমত্য কমিশনে পাঠাইতেন না। কিন্তু কথা হচ্ছে তাদের এই যে দলের বিভিন্ন বড় বড় নেতারা, তাদের কাছ থেকে যখন এই ধরনের, বিশেষ করে ওই দিন হাফিজ আহমেদ সাহেব যে বক্তব্য দিয়েছেন, এগুলোর পরে যেটা মনে হয় জনমনে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়, শঙ্কা তৈরি হয়, কনফিউজিং একটা আবহ তৈরি হয় যে আসলে কি তারা সংস্কারের পক্ষের লোক। তো এইটা আসলে বিএনপির দায়িত্ব, এটা বিএনপির জায়গা থেকে ক্লিয়ার করা, পরিষ্কার করা। আপনাকে ধন্যবাদ। নওয়াজ ভাই, আপনার কাছে আসতে চাই, যে প্রশ্নগুলো আপনি শুনলেন সেখান থেকে উত্তর দিতে পারেন, এবং একই সঙ্গে আরেকটা জিনিস বলতে চাই যে নো হাঙ্কি পাঙ্কি। আজকে জামায়াতে ইসলামের নায়েবে আমির বলেছেন যে কোনো হাঙ্কি পাঙ্কি বা কোনো কিছু চতুরতা করার চেষ্টা করলে তাহলে সেটা অন্যভাবে জবাব দেওয়া হবে। এখন জামায়াতে ইসলামী যেভাবে আন্দোলনে আছে এবং আপনারা বলছেন যে কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই, তাহলে কি আবার একটা সাংঘর্ষিক পজিশনে যাচ্ছে কিনা সব কিছু মিলিয়ে? ধন্যবাদ আপনাকে। আপনার টিভির মাধ্যমে দেশে বিদেশে যারা আমাদের এই আলোচনা শুনছেন এবং সম্মানিত আলোচকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনি যে প্রশ্নগুলো বলেছেন যথার্থই বলেছেন। কি যে হানকি পানকি যে শব্দটুকু ব্যবহার করেছেন, একটি সংগঠন, আমিও দেখেছি এটা তো নতুন কিছু না, কিন্তু পূর্ব তারা এগুলা করেছে। হানকি পানকি স্বাধীনতার পর থেকে, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে তারা সকল সময় এগুলো করছে। তারা দীর্ঘদিন নিষিদ্ধ ছিল, নিষিদ্ধ তুলে যাওয়ার পরে তাদের প্রতীক পাওয়ার পরেই তারা একের পর এক এই ধরনের শব্দ ব্যবহার করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেখেন, দীর্ঘ 17 বৎসর বাংলাদেশের নির্বাচনহীনতার কারণেই কিন্তু আজকে সকল শ্রেণী পেশা মানুষের ভিতরে একটি উদ্বেগ, উৎকণ্ঠা আমরা দেখতে পাচ্ছি, এবং বিশৃঙ্খলাও রয়েছে সর্বক্ষেত্রে, তাই না? আজকে এগুলো 17 বছর পরেও যদি আমরা এখন এত বড় একটা জালেম দেশ থেকে চলে গেল, তারপর তো আমরা যারাই আমরা ছিলাম, এই যে আমাদের সহযোদ্ধা এনসিপি, তারপরে জামাত ইসলাম, অন্যান্য যেগুলো সংগঠন বসে আগে নির্বাচনটা করা খুবই দরকার ছিল। কেন আমরা সংস্কার তো অবশ্যই, সংস্কার তো আমরা চলমান প্রক্রিয়া, এটা তো একদিনে সব হয়ে যাবে না। সংস্কার শব্দ, সংস্কারের কথা এখন বলছেন সবাই, কিন্তু সংস্কারের রূপকার হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। 72-এর 70-এর 75-এর পরবর্তী পর্যায়ে প্রেসিডেন্ট জিয়া রহমান যখন রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করলেন, তিনি একদলীয় শাসন ব্যবস্থা ভেঙে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন। বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি ছিল, ভারত এবং সোভিয়েত ইউনিয়ন ভিত্তিক পররাষ্ট্রনীতি ছিল, সেগুলা দূর করে সারা বিশ্বের সাথে তিনি সংযোগ স্থাপন করলেন। এইগুলো কি আপনার সংস্কার না? সময়ের প্রয়োজনে যেটা করবেন সেটাই তো সংস্কার। হ্যাঁ, বাইরে যেটা বলছে, আমরা তো সংস্কারের পক্ষে বিপক্ষে নয়, কিন্তু দিন শেষে এই যে দেশে যদি স্থিতিশীল পরিস্থিতি নিয়ে আসতে হয়, নির্বাচনের তো কোনো বিকল্প নেই। নির্বাচনই একমাত্র গণতন্ত্রের পথ এবং শান্তির পথ আর কি। নির্বাচনকে ধরেন বাধাগ্রস্ত করার জন্যই তো এই দলটি একের পর এক এগুলো চালিয়ে যাচ্ছে। একবার বলছে পিআর, একবার বলছে গণভোট, আর একবার বলতেছিল সংস্কার। আমরা যেটাই করি না কেন, আমার সংসদে তো যেতে হবে, পাশ করাতে হবে, কিন্তু জনগণের ম্যান্ডেট লাগবে তো, তাই না? এই যে ইউনুস যে গভর্নমেন্ট, তারাও কিন্তু এটার সাথে
সম্পৃক্ততা রয়েছে। কোনটা? এই যে হানকি পানকি যেগুলো বলতেছে ওনারা, আপনি দেখুন দীর্ঘ 16 মাস পরে এই গভর্নমেন্টের 3-4 জন উপদেষ্টা দেখলাম মিটিং করে বললেন যে 7 দিনের ভিতর যদি রাজনৈতিক দলগুলা সমঝোতায় আলোচনা করে না আসতে পারে আমরা আমাদের সিদ্ধান্ত দিব। এটা তো ওনারা পারেন না। আপনারা যদি এতদিন ঝগড়া করতে তাহলে থাকেন, এতদিন আপনি কি যদি মিলেমিশে কাজ করতে না পারেন, কমিশন তাহলে যে ঐক্যমত্য কিভাবে কমিশন হবে? যেটা হইলো তাহলে কি কথা হলো? দেখেন ঐক্যমত্য কমিশন এটা রাষ্ট্রের আপনার সাথে আমার সাথে চুক্তি হলো, আপনি নোট অফ ডিসিশনগুলো মানে রিমুভ করতে পারেন। আপনি যেটা করলেন, আমি ঐক্যমত্য কমিশনের কথা বলতেছি, সেখানে আপনার একটা সন্দেহ জাগবে, সন্দেহ তো আসবে যেটা কেন করলেন। হ্যাঁ, জেন্টলম্যান এগ্রিমেন্ট যেটা আছে ঠিক আছে, যদি আপনি সংশোধন করেন আমাকে তো ডেকেও তো আপনি করবেন, কিন্তু আপনি পেজ চেঞ্জ করে দিলেন, তাই না? তারপরে 16 মাস পরে বলতেছেন যে রাজনৈতিক দলগুলো যদি সমঝোতায় না আসেন তাহলে আমাদের মতো আমরা দিবেন, আমরা ডিসিশন এখন দিব। জামায়াত যে আন্দোলনে যাচ্ছে হ্যাঁ, এবং বড় আর জমায়েত জামাত করবে ইসলামী 11 তারিখে, সেই ক্ষেত্রে আপনাদের কোনো প্রস্তুতি আছে বা আপনারা কি আমাদের তো মাঠে বহাস থাকবেন? না, আমরা মাঠে থাকার তার কোনো কিছু নেই। সরকারের বিষয় তাদের বিষয়, তারা তো আমাদেরকে আলটিমেটাম দেয়, তারা দিচ্ছে গভর্নমেন্টকে, মানে ইউনুস গভর্নমেন্টকে। সুতরাং সরকার কিভাবে করবে সেটা সরকারেরই ব্যাপার রয়েছে। আপনি এটা তো আমাদেরকে তারা আলটিমেটাম দেয় যে আমাদের সাথে তাদের সাথে কোনো তারা গভর্নমেন্টকে বলতেছে যে তোমরা এগুলো করো। আর আমাদের তো বক্তব্য, আমাদের মহাসচিব মহোদয় বলেছেন যে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে কোনো ভোট করা সম্ভব না এবং এটা সংবিধান সম্মতও হবে না। আমি যেটাই করি না, কি দাড়ি কমা পুলিশটাও যদি করি তা তো আমার সংসদ লাগবে। আমি জনগণের মতামত ছাড়া তো আমি এগুলো চেঞ্জ করতে পারবো না। আর অধ্যাদেশ জারি কিছু কিছু ক্ষেত্রে, এইগুলো ক্ষেত্রে তো অধ্যাদেশ জারি করতে পারবে, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে পারবে। আপনার দুর্নীতি দমন কমিশন, পুলিশ সংস্কার কমিশন, এগুলা বর্তমান উপদেষ্টা পারবেন, কিন্তু বড় বড় যেগুলো রয়েছে সেগুলো সংসদ লাগবে। হ্যাঁ, সুতরাং তারা যেগুলো বলতেছে যে হানকি পানকি, এগুলো তাদের পূর্ব পরিকল্পিত এগুলো। হ্যাঁ, তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্যই। এবং কেন করতেছে? তারা কোথায় আসন পাবে? তারা যে বলে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, জেগে জেগে স্বপ্ন দেখলে হবে? তারা তো কাজ করছে, তারা তো এই যে ইউনিভার্সিটি যে ইলেকশনগুলো হলো ডাকসু, সেটার সাথে জাতীয় সংসদ নির্বাচন কি তারা ভালো রিলেটেড পেয়েছে। আর কি নির্বাচন হয়েছে তা আপনারা জানেন, আমিও জানি। নতুন বাংলাদেশ সবাই বলছেন যে নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশ নির্বাচন হয়েছে ডাকসু, জাকসু, ইকসু, রাকসু, সেগুলো তো আমরা জানি। আমি তো একটা কলেজের ভিপি ছিলাম, বাংলাদেশের সর্ববৃহৎ কলেজের ভিপি ছিলাম। ইউনিভার্সিটির নির্বাচন এবং জাতীয় নির্বাচনের এটা কোনো প্রভাব পড়বে না? কেন পড়বে? এটা ওইটার সাথে এটা কোনো সম্পর্ক না। আর কি নির্বাচন হয়েছে, তারা ধরেন 5 আগস্টের পরে এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তারা ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়েছে, এই কলেজগুলোতে প্রিন্সিপাল নিয়োগ দিয়েছে, সচিব নিয়োগ দিয়েছে। না, এটা হচ্ছে সুতরাং তারা কিভাবে না, আমরা ঘটনা থেকে যদি বলতে পারেন যে আপনারা কি করছেন, যে আমরা তো আসলে সর্ববৃহৎ দল, তো আমরা অনেক কিছু সহ্য করে গেছি। 5 তারিখের পর ওনারা ব্যাংকগুলো নিয়ে নিলেন, ইসলামী ব্যাংক, আমাদেরটা আমরা নিছি, তাই না? তারপর দেখলাম নির্বাচন কমিশন ওনাদের যে ইসলামী ব্যাংক থেকে 10,000 পোলিং প্রিজাইডিং অফিসারের জন্য তালিকা চেয়েছে। এটা তো বিএনপি নিষেধ করেছে যে জামায়াতের যে একটা ব্যাংক থেকে ইনস্টিটিউশনগুলো আছে সেখান থেকে 10,000 নির্বাচনের কাজে কেউ কাউকে এইগুলো কারা বাধাগ্রস্ত করতেছে বলেন? তারা তো একের পর এগুলো চালিয়ে যাচ্ছে দেশকে অস্থিতিশীল করার জন্য। এবং কেন? ওনাদের যে প্রধান যে মিরপুর থেকে ইলেকশন করছে, কি জিতবেন? সিলেট থেকে মিরপুরে আসছেন, জিতবেন আপনি? জামায়াতের আমিরের কথা, আমির সাহেব, ডাক্তার শফিকুর রহমান, শফিকুর সাহেব। আচ্ছা, সেটা হলো পরের বিষয়। দেখেন জেতার এই যে 5 তারিখে পর দেখেন, এই যে আমাদের একটু শেষ করছি, এই যে বসুন্ধরার তার কাছ থেকে 1500 কোটি টাকা নিলেন, ওনার হেলিকপ্টার দিকে এক উপজেলা থেকে আরেক উপজেলা যাচ্ছেন, এটা আইন সিদ্ধ? এই টাকার বিষয় আসলে না, ঠিক আছে, টাকার বিষয়। প্লেনের চোরা কি তার ইস্যু ছিল? হেলিকপ্টার দরকার ছিল এক জেলা থেকে আরেক জেলা? এটা কি হাদিয়া? অনেক জায়গায় রাজনীতিবিদ না, আর স্টুডেন্টরা কিংবা অন্য কোনো না, হেলিকপ্টার আপনার যেহেতু বিতর্কিত ব্যবসায়ী একটা, উনি বলছিলেন শেখ হাসিনাকে মৃত্যুর আগ পর্যন্ত উনি থাকবেন ওনার পাশে, তাই না? সেখানে অন্যান্য দলের লোকজনও তাদের বিভিন্ন জায়গায় আমরা দেখছি বসুন্ধরার সঙ্গে আছে, অন্যান্য দলের লোকজন আছে। সুতরাং এই যে একটা বিতর্কিত একটা ব্যবসায়ীকে আপনি তার হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছেন,
আর আমি যদি একটা কারো গাড়িতে উঠি তখন তো সেটা নিয়ে পত্রপত্রিকা কিংবা আপনারা এসালাম গ্রুপের গাড়িতে করে গ্রুপের গাড়ি কিনে সেটা তাকে দেখতে হবে না, সেটা ছিল, সেটা আপনাদের কিন্তু স্থায়ী কমিটির সদস্য উনি দুঃখ প্রকাশও করেছেন যে যদি এটা হয়। আমার আসলে হাতে সময় নেই, আমি বিরতির পরে এসেই আলোচনাটা করব। সিফাত, আপনার কাছে জানতে চাইবো যে এই যে সংস্কারের প্রতিশ্রুতি পেলে বিএনপি জামায়াত যে কারোর সঙ্গে আপনারা জোট করতে পারেন, আজকে বলেছেন আপনাদের নাসিরউদ্দিন পাটোয়ারি, আসলে দুই দলই তো সংস্কারের পক্ষেই আছে, সংস্কারের কথাই বলছে। এর মাঝে আরও কোন কোন বিষয়গুলো চিন্তা করে আপনারা কার সাথে জুটে যেতে পারেন, এটা বিরতির পরে এসে শুনবো। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমি সিফাত কথা বলছিলাম যে বিষয়টা নিয়ে, যদি একটু প্রশ্নটা আবার করব। হ্যাঁ শিওর। আচ্ছা, না পড়া লাগবে না, আমি বোধহয় বুঝতে পেরেছি। সংস্কারের বিষয়ে আমাদের ঐক্যমত্যের ভিত্তিতে জোট হতে পারে, এই ধরনের একটা কথা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, যে আপনার কাছ থেকে আমি শুনেছি, অবশ্য আমি আজকে দেখিনি। তো এটা যদি উনি বলে থাকেন, এটা আমার মতে এটা ঠিক বলেছেন। কারণ আপনার ধরেন নির্বাচনী জোট হবে কি হবে না, বা আমি কি এককভাবে ইলেকশন করব কি না, এটা ডিসাইড করার সিদ্ধান্ত হচ্ছে বেসিক্যালি আমাদের জিএম নেই, জেনারেল মিটিং থেকে হবে, সাধারণ সদস্যরা। আর যে জোটের কথা আপনি বলছেন, আসলে জোট হওয়ার ক্ষেত্রে আমি মনে করি যে আপনার কিছু কর্মসূচি, কিছু পারপাসে তো আপনাকে ঐক্যমত হইতে হবে, সেটাই জানতে চাচ্ছি। সেই পারপাসটাই হইতেছে আপনার সংস্কার। আমাদের কাছে তো আমাদের প্রাইম এজেন্ডা যেটা আমাদের কাছে মনে হয়েছে যে আমরা সংস্কারটা পন্থী বলে আমরা সব পুরো বাংলাদেশে পরিচিত, ফলে যে আমার সাথে এই বিষয়ে সবচেয়ে বেশি অ্যালাইন, আমার তার সাথে জোট করতে অসুবিধা নেই। এখন আপনি জিজ্ঞেস করেছেন যেটা ক্রিটিক্যালি, সেটা হচ্ছে যে সংস্কার আসলে আর কোন কোন বিষয় ঐক্যমত হইতে হবে। এর মধ্যেই কিন্তু আমি কিছু বিষয় পরিষ্কার করেছি যে বিএনপি তরফ থেকে নানা সময় তাদের নেতৃবৃন্দের কাছ থেকে এমন বক্তব্য পাওয়া যায়, তখন মনে হয় যে আসলে এরা কি সংস্কারপন্থী কিনা, মানে এই ধরনের কনফিউশন তৈরি হয় আর কি, কনফ্লিক্টিং অবস্থা আর কি। তো সেটা আসলে বিএনপির পরিষ্কার করা উচিত। আবার জামাতের ক্ষেত্রে আমরা কিছুদিন আগে বলেছিলাম, আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম নিজে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বলেছেন যে যখন পুরো আলোচনাটা একটা সাবস্ট্যান্টিভ জায়গায় এসেছে, মৌলিক সংস্কারগুলোর জায়গায় এসেছে, তখন এটাকে টেকনিক্যাল একটা পিয়ার কেন্দ্রিক নিয়ে যাওয়ার কারণে যেটা হয়েছে, অন্যান্য যে আলাপ আলোচনাগুলো সেগুলো আর খুব একটা মাঠে পানি পায় নাই আর কি। তো ফলে বিএনপি জামাত উভয়ের পক্ষ থেকে আমাদের কাছে মনে হয়েছে যে তাদের কাছ থেকে এই টেস্টটা আমাদের জরুরি আর কি, এবং এটার রেজাল্ট খুব জরুরি। যেমন ভাই কিছুক্ষণ আগে বলছিলেন যে সংস্কারের রূপরেখা প্রণেতা হচ্ছে জিয়াউর রহমান সাহেব। হ্যাঁ, আই এগ্রি, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এখন জিয়াউর রহমান সাহেবের পলিটিক্সটা না এখন আমরা করতেছি। কারণ জিয়াউর রহমান সাহেব তখন যে অর্ডারগুলো দিয়ে মানে বিদ্যমান 1972-এর সংবিধানকে স্থগিত রেখে নতুন একটা কাঠামোর দিকে এগোতে চাচ্ছিলেন বলে আমরা জানি বা ইতিহাসে আমরা পড়েছি। এখন দেখা যাচ্ছে এইটা যদি আমরা বলার সাথে সাথে আমাদেরকে বলা হচ্ছে এই আপনারা তো সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতেছেন না। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে জিয়াউর রহমান সাহেব যেই মানে ভিশন নিয়ে এগোতে চেয়েছিলেন, যেটা পরবর্তী জন্য পারেন নাই কোনো একটা কারণে, আমরাই মানে পরিস্ফুটিত করে এগিয়ে যেতে চাচ্ছি আর কি। আর একটা ইস্যু হচ্ছে যে নোট অফ ডিসেন্ট, যেটা ভাই কিছুক্ষণ আগে বললেন। আসলে নোট অফ ডিসেন্ট নিয়ে অনেকের প্রশ্ন হচ্ছে যে নোট অফ ডিসেন্ট কি আপনার মানে একটা গণভোটের প্রশ্নে নোট অফ ডিসেন্ট থাকতে পারে কিনা, বা নোট অফ ডিসেন্ট না থাকলে এতদিন ঐক্যমত কমিশনে কি হলো। দেখেন, আপনি যদি পৃথিবীর যে কোনো আপনি কনস্টিটিউশন ধরেন, পৃথিবীর যে কোনো কনস্টিটিউশন, যে কোনো দেশের, আপনি যেখানে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয়েছে, যেটাকে একটা গণপরিষদ হয়েছে, সেই গণপরিষদে কি নিয়ে ডিবেট হয়, মানে সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ নিয়েই তো ক্রিটিকটা হয়, আলোচনা হয়, ডিসকাশনস হয়, সেখানেও তো নোট অফ ডিসেন্ট থাকে। পৃথিবীর যে কোনো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যান, অনেকগুলো নোট অফ ডিসেন্ট আপনি পাবেন। বাংলাদেশের কনস্টিটিউশন যখন হয়েছে তখন সুরঞ্জিত সেনগুপ্ত অনেক জায়গায় ডিসেন্ট দিয়েছে না, বা অন্যান্য আরও যারা ছিল যারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বাররা ছিল, তারা কি নোট অফ ডিসেন্ট দিয়েছে না? আচ্ছা, বাংলাদেশের সংবিধানের প্রবলেমটা হয়েছে বাংলাদেশের সংবিধানটা গণভোটে দেওয়া হয় নাই, ফলে এটা গণতান্ত্রিক হয়ে উঠতে পারে নাই। কিন্তু পৃথিবীর যেই সব দেশে ড্রাফট কনস্টিটিউশন মেক করার সময় নোট অফ ডিসেন্টগুলো নেওয়া হয় বিভিন্ন আপনার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মেম্বার থেকে, পরবর্তীতে যখন সেটা গণভোটে যায় তখন কিভাবে যায়, তখন কি বলা হয়ে থাকে যে এইটা নোট অফ ডিসেন্ট সহকারে যাচ্ছে, এরকম নোট অফ ডিসেন্ট সহকারে যাচ্ছে না? নো, পৃথিবীর সব দেশের ড্রাফট কনস্টিটিউশন বিল আকারেই গণভোটে যায় উইথ অল দ্য নোট অফ ডিসেন্ট থাকতেই পারে। সো হোয়াট, অ্যান্ড ইটস আপ টু দ্য পিপল যদি বলে যে আমি নোট অফ ডিসেন্ট মানি, তাহলে আপনাকে তো কিছু করার নেই, আপনাকে যেটা মানতে হবে, সে তার রায় দিয়ে সেটা বুঝিয়ে দেবে। পিপল যদি নোট অফ ডিসেন্ট মানি না,
আমি হচ্ছে গিয়ে যেটা এখন বিলে আছে সেটাকে আমি ধারণ করতে চাই, তাহলে জনগণের রায় মেনে নিতে তো আমার অসুবিধা নেই। মানে জনগণের রায় যদি নির্বাচনের মাধ্যমে মানতে বিএনপি বা জামাতের কোনো অস্বীকৃতি না থাকে, তাহলে জনগণের রায় গণভোটের মাধ্যমে মানতে তো আমি মনে করি অস্বীকৃতি থাকার কোনো কিছু নাই। সো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে আসলে আমাদেরকে ক্লিয়ার করতে হবে, মানে জোটের যে আলাপ আলোচনা আসতেছে সেটা যদি সামনে অগ্রসর হয়, সেক্ষেত্রে সংস্কারের বিষয়ে কাদের অনেক বেশি অগ্রসরতা আছে সেটা দেখে পর্যন্ত কাদের অগ্রসরতা বেশি দেখছেন, জামায়াত না সেটা তো আমরা দুই পক্ষকে ক্রিটিক করছেন। হ্যাঁ, আমরা ভালো অবস্থানে কারা আছে আমরা কোন পক্ষকে, এটা তো আসলে ধরেন মানে পরীক্ষার টেস্ট না যে 90 পেয়েছে 80 পেয়েছে, বা আমি তো এখন এক্সামিনার স্টাইলে নেই, মানে আমাদেরকে তো এটা কোয়ালিটেটিভ জায়গা থেকে চিন্তা করতে হচ্ছে, কোয়ান্টিটিভ জায়গা থেকে তো আমি চিন্তা করতে পারছি না। ফলে যখন দেখা যাচ্ছে যে জামাত কখনো টেকনিক্যাল টার্মে নিয়ে চলে যায়, কখনো বিএনপির পক্ষ থেকে যখন এই ধরনের সংস্কার বিরোধী কথাবার্তা শোনা যায় বিভিন্ন রাজনৈতিক মানে নেতৃবৃন্দ থেকে, স্থায়ী কমিটির মেম্বারদের থেকে, তখন তো আমরা আবার কনফিউজড হয়ে যাই আসলে তারা কি সংস্কারপন্থী কিনা। ফলে কোয়ালিটেটিভ জায়গা থেকে দুইজনকে আমাদের মনে হয়েছে যে আমরা সংস্কারের জায়গাটা এখন ঐক্যমত কমিশন আবার এক ধরনের পরিস্থিতি ছিল, যে প্রশ্নটা আপনি বলেছেন। ঐক্যমত কমিশনে আবার দেখা গেছে যে কখনো কখনো আপনার যারা নতুন রাজনৈতিক দলগুলা, গণ অধিকার পরিষদ কিংবা এবি পার্টি, তাদের কিছু ইস্যুতে বরং আমাদের সাথে ঐক্যমত বেশি হয়েছে, মানে সংস্কার ইস্যুগুলোতে। তাহলে এখন আপনি হয়তো বলতে পারেন যে তাদের সাথে কি আমাদের ঐক্যমত হতে যাচ্ছে কিনা, আলাদা করে আলোচনাও করছেন এই দলগুলো একসাথে। ফলে আমাদের আলোচনার মূল এজেন্ডা মানে নির্বাচনী জোট কার সাথে হবে বা হবে কিনা আদৌ, এইটার মূল এজেন্ডাটাই হচ্ছে ওইটা। আমি আরেকটা জিনিস একটু ছোট করে শুনতে চাই। আমরা কয়েকদিন আগে, দুদিন আগে সম্ভবত একটা পত্রিকায় দেখলাম যে আপনারা 20টি আসন চেয়েছেন এবং হচ্ছে 3টি মন্ত্রী, জি 3টি মন্ত্রী এবং মন্ত্রণালয় এবং 20টি আসন চেয়েছেন। এটা সত্য কিনা? বা আচ্ছা, এটা তো ইতিমধ্যে আমাদের অনেকে এটা নিয়ে বলেছে যে না এটা সত্য না। ইতিমধ্যে আমাদের মিডিয়া সেল থেকে এই ব্যাপারে রিজয়েন্ডার দেওয়া হয়েছে ওই সংশ্লিষ্ট পত্রিকাটিকে, অর্থাৎ প্রথম আলোকে, দৈনিক প্রথম আলোকে, এবং আমাদের নির্বাচন পরিচালনা কমিটির যিনি প্রধান নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি ইতিমধ্যে এই ইস্যুতে প্রথম আলোর কে বলেছেন যে এটা তারা করা উচিত হয়নি। তো আমাদের জায়গা থেকে দেখেন, মিডিয়া অসংখ্য নিউজ করবে, আপনারা তো মিডিয়ায় কাজ করেন, এখন আপনাদের প্ল্যাটফর্মে এসে আবার এটা বলতে হচ্ছে। আজকে একটা পত্রিকায় দেখলাম আমাদেরকে বলা হচ্ছে যে 9 দলকে নিয়ে আমরা জোট করতে যাচ্ছি, তো কেউ বলছে আবার বিএনপির সাথে জোট, ইতিপূর্বে বলা হয়েছে জামাতের সাথে জোট। সো এই ধরনের নানা স্পেকুলেশনস কিন্তু এখন রোমিং অ্যারাউন্ড। হ্যাঁ, তো এখন কোনটা জনতা নেবে সেটা জনতার উপর আমরা ছেড়ে দিতে রাজি আর কি, কারণ আমরা তো অলরেডি ক্লিয়ার করছি আমাদের পজিশন। আমাদের পজিশনটাই হচ্ছে আমরা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে কারোর সাথে জোট হলে সেটা হবে, অথবা আমরা যদি দেখি যে না আমরা কারোর সাথে আমরা ওই সংস্কার ইস্যুতে ঐক্যবদ্ধ হতে পারছি না, তখন আমরা স্বতন্ত্রভাবে আলাদা করে ইলেকশনে চলে যাব। জি, ধন্যবাদ আপনাকে। নেওয়াজ ভাই, আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই। এই যে আপনাদের মনোনয়ন কাদেরকে দেয়া হবে, প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর থেকে আমরা দেখছি প্রথম দিনে একটু রিয়াকশন, তারপরে আরেকটু বেশি, এখন আমরা বিভিন্ন জায়গায় রিয়াকশনগুলো বেশি পাচ্ছি এই মুহূর্তে, এবং বিভিন্ন জায়গায় দেখলাম যে গোলাগুলিও শুরু হয়ে গেছে, এবং চিটাগাংয়ে তো একজন সে সময় মারাই গেল গুলিতে, এবং আপনাদের একজন প্রার্থী এখনও হসপিটালে ভর্তি আছে। নির্বাচনের পরের যে এখন এই যে সিচুয়েশনগুলো, পরিস্থিতিগুলো তৈরি হলো, সেটা আসলে সামাল দেওয়ার কি উপায় থাকবে? এটা আপনাদের আরও ভোট কমাবে কি না? এই যে এই অবস্থা যদি তৈরি হয়, মানুষ দেখতেছে যে আপনারা নিজেরাই এখন যে ধরনের অবস্থানে দাঁড়িয়ে গেছেন, তাতে আপনাদের আগামী নির্বাচনে একটা নেগেটিভ পজিশনে ফেলে দিবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি নিজেও কিন্তু একজন প্রার্থী, আপনার আসনে সম্ভবত এখনো কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। বিএনপি এটি সর্ববৃহৎ দল, দীর্ঘ 15 বছর নির্বাচন ছিল না, নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছে। যদি এই 3টা টার্ম নির্বাচন হতো, আমাদের 3টা এমপি বের হয়ে আসতো। তারপর একটা বয়সেরও ব্যাপার আছে, যেই বয়স ছিল আগে এই 15 বছরে তার বয়স হয়ে গেছে 40-45। সুতরাং সেখানে সংখ্যার দিক থেকে তো বিএনপি প্রার্থীর সংখ্যা অনেক জায়গায় 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 10 জন আছে। আর আপনি যেটা বলছেন যে বিএনপি যেহেতু নির্বাচনের ক্ষেত্রে তো বিএনপি, আমাদের চেয়ারম্যান মহোদয় বারবার বলেছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, যে এই জনগণের যার সাথে সম্পৃক্ততা রয়েছে, জনগণের পারসেপশন যার পক্ষে থাকবে, হ্যাঁ, যাতে কোনো ন্যায় অন্যায়ের সাথে যদি কেউ সম্পৃক্ত না থাকে, ক্লিয়ারলি আপনার বিবিসি বাংলা যে ইন্টারভিউটা দিয়েছে, সুতরাং সেখানে ক্লিয়ার আছে কীভাবে নমিনেশনগুলো হয়েছে। এখন ধরেন 300 আসনের ভিতরে নির্বাচন প্রার্থিতা বাছাইয়ের ক্ষেত্রে হয়তো 2, 4, 5, 10টা হইতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না, তাই না? 19-20 হইতেই পারে। আর বড় ধরনের কোনো আমাদের ভিতরে কোনো অনৈক্য নেই। দিন শেষে আমরা সকলেই ঐক্যবদ্ধ,
ধানের শীষের প্রতীকের ক্ষেত্রে কোনো আপোষ নেই। যাকে নমিনেশন দিবে, মনোনয়ন দিবে, তাকেই আমরা। কিন্তু এখন তো বিষয়গুলো খুব আলোচনা হচ্ছে এবং এটা নিয়ে অন্যান্য দলগুলো ক্যাশ করারও চিন্তা করছে। সেটা তো বেশি একটা না ক্যাশ করতে পারবে না। তো আমরা তো এই বিএনপিটা একটা আদর্শিক দল, তাই না? আপনি দেখছেন এই বিএনপি সৃষ্টির পর থেকে অনেকবার ভাগার চেষ্টা করা হয়েছে, নেতা নেত্রীদেরকে ভাগানোর চেষ্টা করেছে, কর্মীদেরকে জেল জুলুম হুলিয়া অনেক কিছু। একটা নেতা কর্মীও তো অন্য দলে। আচ্ছা, শেখ হাসিনার যে অবস্থা ছিল, তার চেয়ে কি বাংলাদেশে আর কোনো এই ধরনের শক্তিশালী মানে একটা খারাপ সরকার আসবে? সেগুলোই সহ্য করে বিএনপি নেতাকর্মীরা বুকে চেপে এই দলের প্রতি রয়েছে। মান অভিমান খুব টুপ থাকতেই পারে, কিন্তু সর্বশেষ এই ধানের শীষের প্রতীকের বাইরে কেউ যাবেন না। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলি যে গত 10 বছর আপনারা বিরোধী দল হিসেবে তেমন আপনারা ব্যর্থ আসলেই, এবং কিভাবে আগামীতে সরকার গঠন করবেন এটা নিয়েও প্রশ্ন করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির। আপনারা আসলে যদি সরকার গঠনও করেন তাহলে কিভাবে দেশ চালাবেন এটা নিয়েও সংশয় প্রকাশ করেছেন। দেখুন, আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পূর্বে 19 দফা কর্মসূচির মাধ্যমে আগে থেকে কিন্তু বলা ছিল 19 দফা কর্মসূচির মধ্যে দিয়ে দেশ পরিচালিত আছে। বর্তমানে যে সংস্কারের কথা বলছেন, এই সংস্কার তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর সরকারকে হটিয়ে বাংলাদেশে প্রথম সংসদীয় গণতন্ত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া সৃষ্টি করেছিলেন। প্রথম প্রধানমন্ত্রী ছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা কিভাবে দেশ চালাবো, আমাদের 31 দফায় সম্পূর্ণ বলা রয়েছে ওখানে। কিভাবে দেশ পরিচালিত হবে, শিক্ষা বলেন, বাণিজ্য বলেন, পররাষ্ট্র বলেন, অর্থনীতি বলেন, সকল কিছু সেখানে, এবং শান্তি শৃঙ্খলা সকল কিছু কিন্তু সেই দফাগুলোতে বলা রয়েছে। তো সুতরাং এই দেশ বিএনপি তার একবার ছিল, 3-4 বার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, তার একটা অভিজ্ঞতা রয়েছে। সকলে প্রশাসক কিন্তু সবাই পারে না। এই যে গভর্নমেন্ট আপনার সে নোবেল পেয়েছে, কিন্তু দেশ কি ভালো চালাচ্ছে? নো, দেশ চলতেছে না, কোথাও কোনো ভালো অবস্থা নেই, রাজনীতি করে না। সুতরাং আমি কেন বলছি, রাজনীতিবিদের যে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, তার মানে আপনারা ক্ষমতায় আসতেও পারবেন এবং দেশ চালাতেও খুব একটা অসুবিধা হবে না। আমরা আবারও একটা বিজ্ঞাপন বিরতিতে যাব। তার আগে আমি সিফাত আপনার কাছে একটু জানতে চাই, জুলাই সনদ বাস্তবায়নের যে আলটিমেটাম সরকার দিয়েছিল 7 দিন, তার 4 দিন শেষ হয়ে গিয়েছে, আর এই 2-3 দিন আছে। এর মধ্যেই কি আপনাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো আলোচনা হবে কিনা, করে আপনারা নিজেরা কোনো সুপারিশ করবেন কিনা? যদি না করেন তাহলে সরকার নিজেদের মতো করে তাদের সিদ্ধান্তগুলো জানিয়ে দিবে। বিরতির পরে সে একটু আপনার কাছ থেকে বিষয়টা জানতে চাইবে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি। ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ইউটিউব এবং ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা আমাদেরকে মতামত জানাতে পারেন আপনাদের কমেন্টসের মাধ্যমে। আপনার বিরতির আগে যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম, যদি একটু বলতেন যে সরকার যে আলটিমেটামগুলো দিয়েছিল সেটা নিয়ে আসলে রাজনৈতিক দলগুলো কোনো কাজ করছে কিনা। যদিও আপনারা জুলাই সনদে কিন্তু স্বাক্ষর করেননি, বাস্তবায়ন কিভাবে হবে এটা না জানা পর্যন্ত। জি, এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মাঝে তো এক ধরনের হয়তো অনানুষ্ঠানিক আলাপ আলোচনা চলছে, আর সরকারের তরফ থেকে এটা বারবার যেটা বলা হয়েছে যে এটা আসলে কোনো আলটিমেটাম না ওই অর্থে, রাদার হচ্ছে রাজনৈতিক দলগুলোকে সময় দেওয়া যে আপনারা যেহেতু এতদিন পর্যন্ত ঐক্যমত কমিশনে ছিলেন, এখন নিজেদের মাঝে কেন আর ঝামেলা করবেন, ঐক্যমত হয়ে আমরা নির্বাচনের ট্রেনে উঠে যাই। কিন্তু আমরা যেটা মনে করি সেটা হচ্ছে আমরা নির্বাচনের ট্রেনের দিকে যাত্রা করব, রাইট, বাট দ্য ট্র্যাক শুড বি মানে সলিড। ট্র্যাক যদি এবড়ো তেবড়ো হয় তাইলে হয়তো দেখা গেল যে আমার ট্রেনটা পার হবে ঠিকই, কিন্তু সামনে কিছু দূর পথ যাওয়ার পরে ট্রেনটা উল্টে যেতে পারে ওই ট্র্যাকের কারণে। সো আমরা ওই ধরনের কোনো ট্র্যাক চাই না, রাদার ইট শুড বি সলিড। এখন সলিড হইতে হলে আমরা বারবার যে পথটার কথা বলছি হয়তো আপনাকে আবার রিট্রিট করতে হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নাদেশ, তার অধীনে গণভোট, তার অধীনে সাধারণ নির্বাচন, তারপরে আপনারা দেখতে পাবো যে হয়তো আমরা একটা পরিবর্তনের দিকে যেতে পারবো। তবে আপনার আজকের যে টপিকটা সেইটা নিয়ে আসলে আলোচনা একটু কম হচ্ছে আমাদের মনে হলে, ভোটের মাঠে উত্তাপ, এটা ছিল আজকে আপনার আলোচনার বিষয়। তো এখন বিএনপি তরফ থেকে কিন্তু প্রায় সময় একটা অভিযোগ করা হয়েছিল যে নির্বাচন না হলে দেশ অস্থিতিশীল হয়ে যাবে। যদিও আমরা নির্বাচন বিরোধী না, বাট এই ধরনের কথা তো আমরা বিএনপির কাছ থেকে প্রায় সময় শুনেছি।
কিন্তু এখন যে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে একজন ব্যক্তিকে গুলি করে হত্যা করা হলো, আমি সেটা একটু আগে প্রশ্ন করেছিলাম, এই কারণে সেই প্রেক্ষিতে আমি আসলাম। এরপর আবার আমরা দেখলাম যে যেখানে একজন ব্যক্তি মনোনয়ন পান নাই, বিএনপিরই কোনো একজন নেতা, দেখা গেল যে সড়ক অবরোধ হয়ে যাচ্ছে, টায়ার জ্বালানো হচ্ছে, অ্যাম্বুলেন্স আটকে আছে, মাদারীপুরের দিকে হয়েছে ঘটনা, মেবি এক্সপ্রেসওয়েতে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অবরোধ হয়েছে বিভিন্ন জায়গায়, ইভেন জয়পুরহাটে হয়েছে, অনেক জায়গায় দেখেছি যে আপনার হামলাও হয়েছে, আরেকজন যে মনোনয়ন বঞ্চিত তার নেতা কর্মীদের উপর হামলাও হয়েছে, এরকম ঘটনা আমরা দেখেছি। আমরা দেখলাম ভাই বোনের মধ্যে গন্ডগোল হলো। আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে ফলে এখন যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে, এটার দায়ও কিন্তু বিএনপিকে নিতে হবে, কারণ এটা তো আসলে তাদের দলীয় ইস্যু। এটা তো আসলে জনগণকে দুর্ভোগ দেওয়ার কিছু নাই, জনগণকে সাফার করার কোনো মানে হয় না, কারণ এটা তো তাদের দলীয় ইস্যু। এখন এর মাঝেও আবার কিছু গুড এক্সাম্পল যে নাই তা না, গুড এক্সাম্পল একটা আমরা দেখতে পেয়েছি যে তুলিয়াপা সানজিদা ইসলাম তুলি এবং তার বিপরীতে জামাতের ক্যান্ডিডেট হচ্ছেন ব্যারিস্টার আরমান। তো আমরা আজকে দেখলাম যে তুলিয়াপা বলেছেন কোন একটা প্রোগ্রামে যে ব্যারিস্টার আরমান আমার ভাইয়ের ঘ্রাণটা পায়, আবার এটার বিপরীতে আরমান ভাই আবার রিপোস্ট করে এটা লিখেছেন যে তুলিয়াপা আমার বড় বোন। হ্যাঁ, সো এই যে তাদের মাঝে এক ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, আসলে তারা দুজনই ভিকটিম ফ্যামিলির, তো ভিকটিম ফ্যামিলির না আসলে আমাদের রাজনীতিবিদরা না বুঝলেও, মানে যাতনাটা কষ্টটা ফ্যাসিবাদের কষ্টটা তারা না বুঝলেও ওই যারা ভিকটিম ফ্যামিলি তারা খুব ভালো করেই বুঝে। 5ই আগস্টের পরে কিন্তু জনগণের এটাই চাওয়া ছিল যে সবাই ভালো কাজের প্রতিযোগিতা করবে। এটা এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে তাদের দুজনের ভিতর। আরেকটা বিষয় কি, বাংলাদেশের রাজনীতির সবচেয়ে যেটা ক্রুশিয়াল পয়েন্ট, পিভোটাল যেসব জায়গায় হচ্ছে আপনার যেটাকে কেন্দ্র করে এই সমস্যাগুলো তৈরি, সংঘাতগুলো তৈরি, সেটা হচ্ছে ট্রান্সফার অফ পাওয়ার, ক্ষমতার পালাবদল, ক্ষমতার হস্তান্তর। তো ক্ষমতার হস্তান্তরকে কেন্দ্র করেই আপনার দেখা যাবে যে সকল জায়গায় বাংলাদেশের ক্ষমতার হস্তান্তরের যে নীতিটা, এটা কখনো আপনার অসহিংস ছিল না, সবসময় একটা সহিংসতার মধ্য দিয়েই গেছে। এখন এটা একটা কারণও আছে, সেটা হচ্ছে যিনি বিরোধী থাকেন, মানে যিনি পরাজিত শক্তি, রাজনীতিতে পরাজিত শক্তি, তার জন্য আসলে কিছুই থাকে না, মানে তার জন্য সে রাষ্ট্র পরিচালনায় কোনো হিস্সা হইতে পারে না। তো ফলে ধরেন আপনি কোনো একটা জায়গায় ধরেন মনোনয়ন কেউ একজন পেয়েছেন বিএনপি থেকে, কেউ একজন জামাত থেকে পেয়েছেন, জামাতের প্রার্থী হেরে গেল বা ধরেন এনসিপির প্রার্থী হেরে গেল, তখন এনসিপির প্রার্থীর মাথায় যে চিন্তাটা প্রথম আসে, আচ্ছা তাহলে আমার সমর্থক যারা, যিনি হচ্ছে আমার ভোটের প্রচারণা করেছেন, পোলিং এজেন্ট ছিলেন, তার উপর হামলা হইতে পারে কিনা, সে কোনো মামলা শিকার হইতে পারে কিনা, এই ধরনের এই ধরনের চিন্তা কিন্তু টেনশন কিন্তু তার মাথায় সবসময় থাকে। ফলে এইসব জায়গা থেকে কিন্তু বাংলাদেশে এই যে কেন ক্ষমতার পালাবদলটা, কেন এই যে মনোনয়ন নিয়ে কেন এই ধরনের হানাহানি শুরু হয়, কারণ সে মনে করে কি তার পেছনে যারা রাজনীতি করছে, তাকে নেতা মেনে যারা রাজনীতি করছে, তারা কি সেফ থাকতে পারবে, তারা কি তার বাসায় ঘুমাতে পারবে নিরাপদে শান্তিতে, এই চিন্তা থেকেই কিন্তু দেখবেন এটা নিয়ে একটা হানাহানি তৈরি হয়। এখন এই জিনিসটা আমরা বারবার বলি যে ইন প্রিন্সিপাল বাংলাদেশের রাজনীতিতে যারা বিরোধী দল থাকে তারা কিন্তু কোনোভাবেই আপনার রাষ্ট্র পরিচালনার অংশ হইতে পারে না। যেমন সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো, ভাই যেটা কিছুক্ষণ আগে বলছিলেন, ধরেন দুদক নিয়োগ থেকে শুরু করে দুদকের মহাপরিচালক কি হবে, দুদকে কোন কেসটা চলবে, কার বিরুদ্ধে কেস চলবে, এগুলো আসলে ঠিক করে সরকারি দল, এবং আরও একদম প্রিসাইসলি বললে প্রধানমন্ত্রী হিমসেলফ, হারসেলফ, এরাই। তো ফলে দেখা যায় যে দল সরকারে থাকে সেই দলের কোনো দুর্নীতি কিন্তু প্রকাশ পায় না, কিন্তু যেই নিয়ে বিরোধী দল হয়ে যায় তখন দেখা যায় যে দুর্নীতির আঁকড়ায়, যে ড্রাইভার এত 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 হাজার কোটি টাকা মেরে দিয়ে বিদেশে চলে গেছে, অমুক এটা করছে, তমুক এটা করছে। এটার কারণটা কি? তার কারণটা হচ্ছে কারণ নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছ না। এই কারণে আমরা ঐক্যমত কমিশনে আমাদের সংস্কার প্রস্তাবনায় বলেছি সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো, এগুলো নিয়োগ হইতে হবে কিরকম ভাবে, যে আপনার আলাদা করে একটা ন্যাশনাল যে কনস্টিটিউশন কাউন্সিল বা এই ধরনের কিছু একটা আমরা বলেছি, এনসিসির প্রস্তাব দিয়েছি আর কি বেসিক্যালি, যেটা একটা নিরপেক্ষ বডি থাকবে, যেখানে বিরোধী দলের রিপ্রেজেন্টেশন থাকবে, যেখানে সরকারি দলের রিপ্রেজেন্টেশন থাকবে, যেখানে আমরা এইদের রিপ্রেজেন্টেশনের মাধ্যমে একটা বস্তু নিরপেক্ষ নিউট্রাল জায়গায় পৌঁছাইতে পারবো। তাইলে আসলে রাষ্ট্রটা সরকারি দলের হবে না, এখানে রিপ্রেজেন্টেশন সবার থাকবে। নমিনেশন তো কয়েকদিনের মধ্যে হয়তো আপনাদেরও ঘোষণা হবে, আপনাদের নমিনেশন ঘোষণা হওয়ার পর তো এরকম কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই? যদি আমাদের যদি আপনার এই ধরনের মনোনয়ন ইয়ার পরে ঘোষণার পরে এই ধরনের কোনো কিছুর সম্ভাবনা বা এই ধরনের কোনো কিছু আপনি দেখেন, তাহলে সেই জায়গা থেকে তো ধরেন এটা আমাদের জন্য অফকোর্স আমাদের জায়গা থেকে তো এটা দুঃখজনক, কারণ আমরা তো এই ধরনের রাজনীতি আমরা অনেকেই বলছেন যে এরপরে হয়তো অনেকে দল থেকে বের হয়ে যাবেন, অনেকেই থাকবেন না। এখন একটা হচ্ছে দল থেকে বের হয়ে যাওয়া একটা ইস্যু, দল থেকে বের হয়ে যাওয়া হচ্ছে ধরেন কালকে হয়তো আমিও তো পদত্যাগ করতে পারি, কালকে ধরেন ভাইও তো পদত্যাগ করতে পারে, এটা হচ্ছে দলের ক্ষেত্রে। আমি একটা জিনিস হচ্ছে সাংগঠনিক জায়গা থেকে কখনো কেউ দল থেকে পদত্যাগ করতে পারে, দলে আবার আসতে পারে, কখনো তাকে দল আরো ভালো পজিশন দিতে পারে, সাংগঠনিক জায়গা থেকে ইট ইজ অল ফাইন, নো প্রবলেম। বাট আপনি কথা হচ্ছে মনোনয়নকে কেন্দ্র করে, দলীয় মনোনয়নকে কেন্দ্র করে আপনি কি অ্যাম্বুলেন্স আটকে রাখতে পারেন কিনা, জনগণের কষ্ট দিতে পারেন কিনা, দিস ইজ দ্য ইস্যু। আমি মনে করি আমাদের দলের তরফ থেকে এই ধরনের কোনো ইস্যু ইনশাল্লাহ হবে না। আচ্ছা, আপনি কি একটু সিফাতের কোনো প্রশ্নের উত্তর দিতে চান? ভাই সাথে আমি কিছু প্রশ্নে একমত পোষণ করছি। যেমন সিফাত ভাই বলেছেন দুর্নীতি দমন কমিশন যখন সরকারি দলে চলে যায়
তিনি হাফেজ হয়ে যান, আর যিনি বিরোধী দলে থাকেন তিনি না, সরকার থেকে যারা দলে মানে থাকলে তারা- অনেকে ডাকা হয়, কিন্তু ডেকে তাকে আবার দায়মুক্তিও দেওয়া হয়, সে একটা সার্টিফিকেট নিয়ে চলে যায়। এইটা আসলে এইটা সঠিকটা, এগুলো ঠিক করা উচিত। এইগুলো ক্ষেত্রে ভাই যেটা বলছেন আমি ওনার সাথে একমত যে সরকারি দলে করে দুর্নীতি করবে। আমরা একটু যেহেতু ভোটের মাঠে উত্তাপ আজকে আমাদের বিষয় ছিল, আমরা অন্য কথাই বলছিলাম, সঙ্গে একটু বলি যে জামায়াতে ইসলামে কিন্তু আরেকটা কথা বলা হয়েছে যে তাদের ঘি লাগবেই, সেটা যদি প্রয়োজন হয় আঙ্গুল বাঁকা করে হলেও তাদের ঘি তারা নিয়েই ছাড়বেন। সেই ক্ষেত্রে একটু শুনতে চাই যে রাজনীতির মাঠ আরও একটু উত্তপ্ত হচ্ছে কিনা। সে ঘি বলতে কি বুঝাতে চাচ্ছেন আমি ঠিক ক্লিয়ার না। সে যদি শক্তি প্রদর্শনের কথা বলে থাকেন সেটা সরকারকে বলেছে, সরকার কীভাবে মোকাবেলা করে সেটা সরকারই ভালো বলতে পারবেন, তারা তো আমাদেরকে বলে নাই। আর আমরা না, আপনারা তো আপনাদের জন্যই তো সমস্যাটা, গণভোট আপনারা আগে চাচ্ছেন না, গণভোট সংবিধান সম্মত জাতীয় নির্বাচনের আগে চাচ্ছেন না, সেটাকে ধরেই তো গণভোটও যদি করেন তাও তো আপনার যেই লাগবে। কেন গণভোট করতে যাবেন আপনি? কি জন্য, কি কারণটা কি? কারণটা তো লাগতে হবে। উনি তো যাতে নির্বাচন যাতে বাধাগ্রস্ত, এই ওনার ইস্যু হলো এইটা, অন্য কিছু না, উদ্দেশ্য কিন্তু ওইটা না। তারা তো বলছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে না হলে দেশে একটা বিশৃঙ্খলা তৈরি হবে, এটা বিশৃঙ্খলা করতে চাচ্ছেন, তারা চাচ্ছেন, কিন্তু জামায়াত ইসলামী তো চাচ্ছেন বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। তো ওনারা এই দাবি নিয়ে আসবেন কেন? আগে তো ফরজে আইন হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, আর গণভোট যেটা সেকেন্ড অপশন। হ্যাঁ, তো আমরা তো বলতেছি যে গণভোট হবে না, বলছে একই দিনে হবে। আমরা কোথায় বলছি যে গণভোট হবে না? আমরা কোথায় বলছি সংস্কার হবে না? সংস্কার পক্ষে তো, হ্যাঁ, এই 72 থেকে এ পর্যন্ত সংস্কার তো হওয়াটা স্বাভাবিক, এটা নর্মাল জিনিস। যে 72 সালে ছিল 7.5 কোটি মানুষ, এখন হয়েছে আমরা 18 কোটি মানুষ, অনেক কিছু পরিবর্তন হয়েছে। তো এগুলো তো চেঞ্জ আসতেই পারে, আসবে না, তাই না? তো সুতরাং আপনার এই যে যেটা বলতেছে ওনারা গণভোট একদিনে হলে সমস্যা কি? আমি অন্য একটা বিষয় একটু জাস্ট আপনার কাছে ছোট করে একটু জানতে চাই। আজকে জানলাম যে আওয়ামী লীগ থেকে জাতিসংঘে একটা চিঠি দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে কারিগরি যে সহায়তা জাতিসংঘ থেকে দেওয়া হয় বিভিন্ন মিশনগুলো থেকে, সেটা যেন না দেওয়া হয় আগামী নির্বাচনে, সেজন্য তারা একটা চিঠি দিয়েছে জাতিসংঘে। এবং সেখানে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এটাতে আসলে কিছু আসে যায় না। আসলেই কি এই চিঠির কোনো এফেক্ট পড়তে পারে কিনা, আপনি এই বিষয়ে জানেন কিনা? এবং এটাতে আমি দেখেছি তো, আমার মনে পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন যথার্থ বলেছেন। এটা কি ভিত্তি আছে এগুলা? কেন সহায়তা করবেন না? এটা নির্বাচন, আচ্ছা ওনাদেরকে তো কেউ ভাগায় না, ও তো নিজেরাই পালাইছে। আমি পদত্যাগ করি নাই, ওনার পদত্যাগ করে চুরি করে যদি চুরি নেওয়া যায় কেন দরকার পড়ে? আমরা তার মানে এই ছাত্র জনতা যখন অভ্যুত্থান যেটা হলো, বিপ্লব হলো, ওনাদেরকে কেউ পিটাইছে নাকি মারছে? ওনারা তো বারবার বলছে যে আমরা যেদিন চলে যাব 10 লাখ লোক মেরে ফেলবে, একটা লোক মারা গেছে বলেন। এটা মনের একটা ভয় আছে না, তাদের মনের ভয়, সে আলোকে তারা এই কথাগুলো বলছেন। আর জাতিসংঘের চিঠি এটা তো নতুন কিছু না, তো তারা এগুলো তারা তো এগুলো করেই যাচ্ছে। তারা ধরেন এই 29 লক্ষ সিপিটি পরিষ্কার করেন, আমার বক্তব্য না, আপনাদের মিডিয়াতে আমি পাইছি এই তো দিনে এই 17 বছরে 29 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করছে। দেশ তো কিছু নাই। তো সুতরাং যে পরিমাণে টাকা তাদের রয়েছে। সালেউদ্দিন সিফাতের কাছেও জাতিসংঘের বিষয়টা একটু জানতে চাই। আওয়ামী লীগের যে চিঠিটা, এই প্রশ্নের জন্য অপেক্ষা করছিলাম আর কি, কারণ আমার এই আনসার দিতে খুব ভালো লাগছিল এই প্রশ্নের। আওয়ামী লীগ আসলে একটা ফ্যাসিবাদী শক্তি হিসেবে এবং গণহত্যাকারী দল হিসেবে ইতিমধ্যে জাতিসংঘের রিপোর্টে এই ব্যাপারে স্পষ্টভাবে বলা আছে যে আওয়ামী লীগ শিশু হত্যাকারী, আওয়ামী লীগ হচ্ছে নারীদেরকে হত্যা করেছে, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সাধারণ নাগরিক যারা সিভিলিয়ান তাদেরকে হত্যা করেছে। এটা জাতিসংঘের রিপোর্টেই আছে, স্পষ্টভাবে উল্লেখিত আছে। এখন একটা গণহত্যাকারী দল তারা আসলে ভারতে বসে, দিল্লিতে বসে, সরি টু সে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমি জানি না তারা কি বাংলাদেশের নাগরিকদের সাথে সম্পর্ক রাখতে চায় নাকি বাংলাদেশের একটা মাফিয়া গোষ্ঠীর সাথে সম্পর্ক রাখতে চায়। আমার মনে হয় যে মানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের মানে বাংলাদেশের জনগণের সাথে কোনো সম্পর্ক রাখার ইচ্ছা নাই, তারা একটা মাফিয়া গোষ্ঠীর সাথে সম্পর্ক রাখতে চায়। সেখানে বসে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথেও লবি করার চেষ্টা করতেছে নানাভাবে, এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো বাংলাদেশে এসে বারবার বলে আপনারা কেন আওয়ামী লীগকে, আচ্ছা আপনারা আওয়ামী লীগের ব্যাপারে কি করতে চান, আপনারা কি তাদেরকে ইনক্লুসিভ ইলেকশনের অংশ করবেন না। চিন্তা করেন তারা এই কথাটা বলছে, অথচ তারা ধরুন আপনি যদি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যান, আপনি কি কখনো দেখবেন যে হিটলারের যে আপনার ফ্যাসিস্ট যে পার্টি ছিল, নাজি যে পার্টি ছিল, নাজি পার্টি কি কখনো তারা ইয়েতে আসবে, ডেমোক্রেটিক প্রক্রিয়ার অংশ করবে, ইলেকশনের অংশ করবে? বা মুসলিনের যে ফ্যাসিস্ট পার্টি ছিল সেটা কি তারা কখনো আপনার ডেমোক্রেটিক ইলেকশনের অংশ করবে ইনক্লুসিভ ইলেকশনের নামে? কখনোই করবে না। এখানে বাংলাদেশে এসে তাদের মোটামুটি ডেমোক্রেসির এবং হিউম্যান রাইটসের জবান শুনতে শুনতে আমরা খুবই ব্যস্ত। আর একটা জিনিস আপনি বলছেন জাতিসংঘকে তারা চিঠি দিয়েছে টেকনিক্যাল সাপোর্ট না দিতে, এটা আমার কাছে কেমন শুনেছে আমি আপনাকে বলে দিই। এটা আমার কাছে শুনেছে যে একটা জঙ্গি সংগঠন আইএস,
আইএস জাতিসংঘকে চিঠি দিছে যে প্লিজ আপনারা বাংলাদেশে বা প্লিজ আপনারা অমুক দেশে আপনারা এটা কিছু করেন না। তো একটা জাতিসংঘ আইএসকে যেভাবে ট্রিট করা দরকার, জাতিসংঘ আওয়ামী লীগকে সেভাবে ট্রিট করা উচিত। জি, ধন্যবাদ আপনাকে। নেওয়াজ ভাই ছোট্ট করে একটু বলবেন, হাসনাত আবদুল্লাহ আজকে বলেছেন যে অনেকে বুলেটের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে, মানে উনি বলছেন যদি গুলি খেতে না চান তাহলে এনসিপির সঙ্গে আসেন, এনসিপির সঙ্গে ইলেকশন করেন, এনসিপিকে ভোট দেন। আসলে এটা কেন বলেছে আপনি বুঝতে পেরেছেন তো? এই যে মাঠে যে অবস্থা, গোলাগুলির কথা আমরা শুনছি, ইতোমধ্যেই কয়েকজন মারা গিয়েছে, বিভিন্ন জায়গায় গণ্ডগোলগুলো হচ্ছে ছোট ছোট করে, সেগুলো নিয়ে বলেছে। সেই ক্ষেত্রে আপনারা কি একটু সাবধানতা অবলম্বন করবেন কিনা বা সামনে কি চিন্তা করছেন? আমরা তো সকল সময় সাবধানতা অবলম্বন করছি। আর চিটাগাংয়ে যে ঘটনাটা ঘটছে এটা সন্ত্রাসী ঘটনা। এগুলো তো ধরেন একজন সন্ত্রাসী আরেক সন্ত্রাসীকে যা দেখেছে পুলিশ কমিশনের ভাষ্য অনুযায়ী, ওই তৎকালীন সময় যে পুলিশ কমিশনার ছিলেন, মানে তাৎক্ষণিকভাবে উনি যে ভাষ্যটা দিলেন, সে তার কথায় বুঝতেছিলাম যে যে মারা গেছেন এবং যাকে ই করছে তার নামে 15-16টি মামলা রয়েছে, এটা দাগে আসামি, তাকে মানে হত্যা করার জন্য। এটা প্রার্থীর সাথে এটা কোনো রিলেটেড না। জি, ধন্যবাদ মীর নেওয়াজুল নেওয়াজ। আমাদের হাতে একদমই সময় নেই। সালেউদ্দিন সিফাত, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল অন্য কোনো অতিথি এবং অন্য কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।